আজকের এই বিশেষ তথ্যভিত্তিক বিশ্লেষণে এমন কিছু নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। হুম, একদমই তাই। এই আলোচনার মূল উদ্দেশ্যই হল একটা বেশ বড় ধরনের ভ্রান্তি ভেঙে দেওয়া। আমরা রোজকার জীবনে যেসব খাদ্যাভ্যাসকে তথাকথিত স্বাস্থ্যকর বলে মনে করি, সেগুলো কিভাবে সম্পূর্ণ অজান্তেই আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে, সেটাই আজ উন্মোচন করব আমরা। আর এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ চমকপ্রদ। হ্যাঁ, আজকের এই পুরো গভীর বিশ্লেষণটি তৈরি করা হয়েছে লাইফস্টাইল মেডিসিন অ্যাডভোকেট ডিম্পল জাংরার একটি অত্যন্ত চমৎকার সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে। আমাদের মিশন হল মানুষের নিজস্ব শারীরিক গঠন, সঠিক খাদ্যাভ্যাস আর আমাদের আবেগ কিভাবে সরাসরি শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের উপর প্রভাব ফেলে তার একটা খুব স্পষ্ট ধারণা দেওয়া। ঠিক, কারণ আমরা প্রায় আসল জায়গাটা মিস করে যাই। তা তো বটে। সত্যি বলতে সকালে উঠে স্বাস্থ্য সচেতনতার খাতিরে যে কাঁচা শাকসবজি বা বরফ ঠান্ডা স্মুদি আমরা গোগ্রাসে খাচ্ছি, সেটা যে সবসময় ভালো নাও হতে পারে, আজকের উৎস ঘাটতে গিয়ে এই তথ্যটা আমাকে রীতিমতো অবাক করেছে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল আমরা সাধারণত সুস্থতা বিচার করি শুধু কি খাচ্ছি তার উপর ভিত্তি করে, কিন্তু সোর্স আমাদের দেখাচ্ছে যে কিভাবে খাচ্ছি এবং খাওয়ার সময় আমাদের মানসিক অবস্থা কেমন থাকছে, সেটাই আসলে সুস্থতার মূল চাবিকাঠি। আধুনিক যুগে আমরা তথ্যের পাহাড়ে বাস করছি ঠিকই, কিন্তু আমাদের শরীর যে কিভাবে কাজ করে তার নিজস্ব যে একটা প্রাচীন বিজ্ঞান আছে, সেটা আমরা প্রায়শই এড়িয়ে যাই। ঠিক এই জায়গাটাতেই আমার একটু খটকা লেগেছে। আমাদের সোর্স থেকে জানা যাচ্ছে যে এই মহাবিশ্বের মতো আমাদের শরীরও নাকি 5টি মূল উপাদান দিয়ে তৈরি: মাটি, জল, আগুন, বাতাস এবং আকাশ। আয়ুর্বেদে একে বলে পঞ্চমহাভূত। হ্যাঁ, পঞ্চমহাভূত। কিন্তু পৃথিবীর কোটি কোটি মানুষের শারীরিক গঠন তো এক নয়। এই উপাদানগুলো কিভাবে আমাদের আলাদা করে, বিষয়টা একটু ভেঙে বলা যায় কি? অবশ্যই। আয়ুর্বেদ অনুযায়ী এই 5টি উপাদানের অনুপাতের উপর ভিত্তি করে মানুষের শরীরে 3টি মূল দোষ বা বায়োলজিক্যাল ব্লুপ্রিন্ট তৈরি হয়: বাত, পিত্ত এবং কফ। আচ্ছা। এই 3টি ব্লুপ্রিন্টই ঠিক করে দেয় আমাদের শারীরিক ও মানসিক গড়ন কেমন হবে। যেমন ধরুন বাত, এটি হলো বাতাস ও আকাশের সংমিশ্রণ। যাদের শরীরে বাত বেশি থাকে তারা সাধারণত অত্যন্ত সৃজনশীল, চঞ্চল এবং দ্রুত চিন্তাশীল হন। কিন্তু এর নেতিবাচক দিকও তো আছে, তাই না? হ্যাঁ, ভারসাম্য হারালে এদের মধ্যে অতিরিক্ত উদ্বেগ বা অ্যাংজাইটি দেখা দেয় এবং শারীরিক দিক থেকে ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা গাঁটে ব্যথার মতো সমস্যা হতে পারে। এদের জন্য উষ্ণ এবং ভারী খাবার খুব প্রয়োজন। বুঝতে পেরেছি। তাহলে পিত্ত আর কফের ব্যাপারটা কি? বিশেষ করে পিত্ত নিয়ে সোর্সে অনেক কথা বলা হয়েছে। পিত্ত হল মূলত আগুন এবং সামান্য জলের সংমিশ্রণ। যাদের শরীরে আগুনের প্রভাব বেশি, অর্থাৎ যারা পিত্ত বডি টাইপ, তাদের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যগুলো খুব প্রখর হয়। এরা খুব এনার্জেটিক হয়? হ্যাঁ, এরা মানসিকভাবে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, ভীষণ প্রতিযোগিতামূলক এবং যে কোনো জায়গায় নেতৃত্ব দেওয়ার একটা সহজাত ক্ষমতা এদের মধ্যে দেখা যায়। কিন্তু এই অতিরিক্ত আগুনের কারণে একটা বড় সমস্যাও আছে: এরা খুব দ্রুত রেগে যান। ও আচ্ছা। আর কফ? তৃতীয়টি হল কফ, যা মাটি ও জলের সংমিশ্রণ। এরা খুব শান্ত, স্থির এবং ধীরস্থির স্বভাবের হন, কিন্তু কফ বেড়ে গেলে শরীরে অলসতা আসে এবং ওজন দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। এদের জন্য হালকা উষ্ণ এবং মশলাদার খাবার ভালো কাজ করে। এই 3টি ভাগের মধ্যে পিত্ত বা আগুনের আধিক্যের বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। মানসিক দিকটা তো বুঝলাম, কিন্তু শারীরিকভাবে এই অতিরিক্ত আগুন কিভাবে প্রভাব ফেলে? এই আগুনের প্রভাব শরীরে খুব স্পষ্ট। অতিরিক্ত আগুনের কারণে শরীরে নানা ধরনের প্রদাহ বা ইনফ্ল্যামেটরি সমস্যা দেখা দেয়। ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়ে, যার ফলে সোরিয়াসিস, এক্সিমা, রোজেশিয়া বা মারাত্মক ব্রণের মতো ত্বকের সমস্যা দেখা যায়। তার মানে যাদের ত্বকের সমস্যা, তাদের শরীরে আসলে আগুন বেশি? বেশিরভাগ ক্ষেত্রেই দেয়। এর পাশাপাশি অকালে চুল পড়া, অ্যাসিডিটি বা লিভারের সমস্যাও এই পিত্তের লক্ষণ। কারণ আমাদের লিভার, ত্বক এবং পেটে এই আগুনের আধিক্য সবচেয়ে বেশি থাকে। তাহলে এই অতিরিক্ত আগুনকে শান্ত করার উপায় কি? আমি সোর্সে পড়ছিলাম যে কিছু সাধারণ খাবার নাকি এই আগুন আরও উস্কে দেয়। ঠিক তাই। এই আগুন কমাতে হলে টক, লবণাক্ত বা অত্যন্ত ঝাল খাবার এড়িয়ে চলতে হবে।
যেমন লেবু, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম বা অতিরিক্ত পেঁয়াজ রসুন। এগুলো শরীরে গিয়ে তাপ আরও বাড়িয়ে দেয়। তাহলে খাবেটা কি? এর বদলে ঠান্ডা জাতীয় খাবার খাওয়া প্রয়োজন, যেমন সাবজা বীজ, অ্যাভোকাডো বা মিষ্টি আলু। সাবজা বীজের কথা এখানে আলাদা করে বলতেই হয়। অনেকেই একে চিয়া সিডসের সাথে গুলিয়ে ফেলেন। হ্যাঁ, দুটো তো দেখতে প্রায় একই রকম। কিন্তু সাবজা হল মিষ্টি তুলসীর বীজ, যা শরীরের ভেতর দিয়ে যাওয়ার সময় পরিপাক তন্ত্রকে একদম বরফের মতো ঠান্ডা করে দেয়। পিত্ত বা আগুনের আধিক্য যাদের, তাদের জন্য এটি জাদুকরী একটি উপাদান। এই ঠান্ডা করার প্রসঙ্গে একটা অদ্ভুত কন্ট্রাডিকশনের কথা বলি। মানে স্বাস্থ্য সচেতন মানুষরা তো প্রায় সকালে ঘুম থেকে উঠেই বরফ ঠান্ডা কোল্ড স্মুদি বা ব্লেন্ড করা কাঁচা শাকসবজি খেয়ে থাকেন। আমরা ভাবি এটা দারুণ স্বাস্থ্যকর এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার করছে, কিন্তু সোর্স অনুযায়ী এটি মারাত্মক ক্ষতিকর। একদম। এর পেছনের যুক্তিটা কি? এর পেছনের বিজ্ঞানটা বুঝতে হলে আমাদের জঠরাগ্নি বা ডাইজেস্টিভ ফায়ারের ধারণাটা বুঝতে হবে। আমাদের পেটের ভেতর খাবার হজম করার জন্য যে আগুন বা উষ্ণ শক্তি কাজ করে, সকালে ঘুম থেকে ওঠার পর তা সদ্য জ্বলতে শুরু করে। আচ্ছা। ঠিক সেই সময় পেটের ভেতর এক গ্লাস বরফ ঠান্ডা স্মুদি ঢেলে দেওয়ার তুলনা করা যেতে পারে একটা সদ্য জ্বালানো ছোট ক্যাম্পফায়ারে এক বালতি বরফ জল ঢেলে দেওয়ার সাথে। আগুন তো নিববেই, উল্টে সারাদিনের জন্য হজম প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে। মানে শরীর আসলে তখন কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, শরীর ওই ঠান্ডা জিনিসটাকে নিজের তাপমাত্রায় আনার জন্য অতিরিক্ত শক্তি খরচ করবে, যা হজম থেকে শক্তি কেড়ে নেবে। এটা তো সত্যি ভাবার মতো বিষয়। তাহলে দিনের কোন সময়টায় ভারী বা বেশি খাবার খাওয়া উচিত? দুপুরের দিকে। প্রকৃতি আর আমাদের শরীরের একটা অদ্ভুত সিঙ্ক্রোনাইজেশন আছে। দুপুরে যখন সূর্য সবচেয়ে প্রখর থাকে, তখন আমাদের শরীরের মেটাবলিক ফায়ার বা হজম শক্তিও সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকে। ও, তার মানে সূর্যের সাথে আমাদের পেটের আগুনের একটা সম্পর্ক আছে। একদম সরাসরি সম্পর্ক। তাই দিনের সবচেয়ে ভারী খাবার, যেমন ভাত, রুটি, সবজি বা ডাল, দুপুরের দিকেই খাওয়া উচিত। রাতের দিকে সূর্য ডোবার পর এই হজম শক্তি কমে আসে, তাই রাতের খাবার হালকা হওয়াই বাঞ্ছনীয়। বুঝতে পারলাম। আরেকটা বিষয়, এই যে কাঁচা শাকসবজি বা স্মুদির কথা বলছিলাম, সেটার সাথে সোর্সে চিবোনোর একটা বিশাল সম্পর্ক দেখানো হয়েছে। আমরা তো স্মুদি খেলে চিবোনোর সুযোগই পাই না। এটা কতটা বড় সমস্যা? এটা একটা বিশাল সমস্যা। সোর্সে একটি চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। একটি গরু খাবার হজম করার জন্য দিনে প্রায় ৮ ঘন্টা ধরে শুধু খাবার চিবায়। এ চিবানোর ফলে মুখে প্রচুর পরিমাণ লালা তৈরি হয়, যা হজমের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আর স্মুদি খেলে তো সেটা গিলে ফেলা হয় শুধু। ঠিক, আমরা স্মুদি খাওয়ার ফলে চিবানোর পুরো প্রক্রিয়াটি এড়িয়ে যাই। লালা তৈরি হয় না, ফলে পাকস্থলিতে গিয়ে খাবার ঠিকমতো ভাঙতে পারে না। শুধু তাই নয়, পালং শাক বা কেলের মতো পাতাজাতীয় সবজি কাঁচা খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর। পালং শাক কাঁচা খাওয়া ক্ষতিকর? স্যালাডে তো এটা হরহামেশাই ব্যবহার করা হয়। হ্যাঁ, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে অক্সালেট নামক একটি উপাদান থাকে। এই অক্সালেট শরীর সরাসরি হজম করতে পারে না। তাহলে উপায়? আপনি যদি নিয়মিত কাঁচা পালং শাক বা কেল খান, তবে দীর্ঘমেয়াদে এই অক্সালেটগুলো শরীরে জমে কিডনিতে পাথর তৈরি করতে পারে। এগুলো সবসময় রান্না করে বা সেদ্ধ করে খাওয়া উচিত। তাহলে কি কোনো পাতাই কাঁচা খাওয়া ঠিক নয়? এর একটা দারুণ ব্যতিক্রম আছে। ধনেপাতা বা পুদিনা পাতা আমরা অনায়াসে কাঁচা খেতে পারি। বরং এগুলো কাঁচা অবস্থায় চাটনি বা জুস হিসেবে খেলে তা শরীরের জন্য এক প্রকার ওষুধের কাজ করে। কিভাবে? এগুলো আমাদের শরীর থেকে ক্ষতিকর ভারী ধাতু বা হেভি মেটালস, যেমন মার্কারি বা ক্যাডমিয়ামকে স্পঞ্জের মতো শুষে বের করে দেয়। ভারী ধাতু বের করে দেওয়ার ব্যাপারটা সত্যিই অসাধারণ। এবার খাবারের প্রসঙ্গে যখন আছি, তখন খাবারের ভুল মিশ্রণ নিয়ে কথা বলা যাক। সোর্সে বিরুদ্ধ আহার বা টক্সিক ফুড কম্বিনেশনের কথা বলা হয়েছে। আমরা না জেনে কিভাবে নিজেদের ক্ষতি করছি? আমরা অনেকেই এমন কিছু খাবারের মিশ্রণ খাই যা শরীরের ভেতরে গিয়ে সরাসরি বিষক্রিয়া তৈরি করে। এর সবচেয়ে বড় উদাহরণ হল দুধ এবং ফলের মিশ্রণ। বিশেষ করে দুধের সাথে স্ট্রবেরি, আপেল বা লেবু জাতীয় সাইট্রাস ফলের মিশ্রণ অত্যন্ত ক্ষতিকর। কিন্তু ফলের সাথে দুধ তো খুবই সাধারণ একটা ব্রেকফাস্ট। এটা ক্ষতিকর কেন হবে? কারণটা হলো কেমিস্ট্রি। ফলের মধ্যে থাকা প্রাকৃতিক অ্যাসিড দুধের সাথে মিশলে পেটের ভেতর গিয়ে তার সাথে সাথে ছানা কেটে যায়।
ঠিক যেমনটা বাইরে এক বাটি গরম দুধে লেবু চিপে দিলে হয়। বাপরে! হ্যাঁ, এর ফলে শরীরে এমন কিছু অপাচ্য বর্জ্য তৈরি হয় যা আমাদের পরিপাকতন্ত্র ঠিকমতো শোষণ করতে পারে না। অপাচ্য বর্জ্যগুলো অন্ত্রে আটকা পড়লে কি হয়? সোর্সে লিকি গাট সিন্ড্রোমের কথা বলা হয়েছে। এটা আসলে কি? এই অপাচ্য বর্জ্যগুলো যখন অন্ত্রে দিনের পর দিন আটকা পড়ে থাকে তখন সেগুলো পচতে শুরু করে। লিকি গাট মানে হল এই দূষিত বর্জ্যগুলো ধীরে ধীরে আমাদের অন্ত্রের দেয়ালে বা গাট লাইনিংয়ে ছোট ছোট ছিদ্র তৈরি করে ফেলে। আর সেই ছিদ্র দিয়ে টক্সিন শরীরে ছড়ায়? একদম। এই ছিদ্রগুলো দিয়ে তখন বর্জ্য বা টক্সিন সরাসরি আমাদের রক্তে মিশে যায়। এরপর রক্ত সেই দূষিত পদার্থগুলোকে শরীরের সবচেয়ে বড় অঙ্গ অর্থাৎ ত্বকের নিচে জমা করতে শুরু করে, যার ফলে বড় ধরনের অ্যালার্জি, এক্সিমা, সোরিয়াসিস বা ব্রণ তৈরি হয়। তার মানে ত্বকের সমস্যা আসলে পেটের ভেতরের সমস্যা। হ্যাঁ, আপনার ত্বকে কোনো দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দেওয়ার মানে হল রক্তে টক্সিন থাকার একটা পরিষ্কার সংকেত। এটা তো রীতিমতো ভয়ঙ্কর। তাহলে দুধের সাথে কোনো ফলই কি খাওয়া যাবে না? যাবে। মিষ্টি ও সম্পূর্ণ পাকা ফল যেমন আম বা অ্যাভোকাডোর সাথে দুধ খাওয়া নিরাপদ। কারণ আম শরীর গরম করে আর দুধ শরীর ঠান্ডা করে, ফলে এরা একে অপরকে ব্যালেন্স করে দেয়। আচ্ছা, আর কোনো ভালো কম্বিনেশন আছে? এর পাশাপাশি কিছু অত্যন্ত স্বাস্থ্যকর মিশ্রণের কথাও বলা হয়েছে, যেমন কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে রাতে ঘুমানোর আগে 1 গ্লাস সামান্য গরম দুধে 1 বা 2 চামচ ঘি মিশিয়ে খাওয়া জাদুকরি কাজ করে। এটি পরিপাকতন্ত্রকে ভেতর থেকে মসৃণ বা লুব্রিকেট করে। সোর্সে আরেকটা মিশ্রণের কথা দেখলাম, ফলের সাথে বাদাম। এটা ডায়াবেটিকদের জন্য নাকি খুব উপকারী? হ্যাঁ, ফলের মধ্যে থাকা প্রাকৃতিক চিনি বা ফ্রুক্টোজ খুব দ্রুত রক্তে মিশে গিয়ে সুগার লেভেল হঠাৎ বাড়িয়ে দিতে পারে, যাকে সুগার স্পাইক বলে। কিন্তু আপনি যদি ফলের সাথে 1 মুঠো বাদাম খান, তবে বাদামের ফ্যাট এবং প্রোটিন হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়। এতে স্পাইকটা হয় না। ঠিক। ফলে চিনি খুব ধীরে ধীরে রক্তে মেশে এবং সুগার স্পাইক হতে পারে না। আমাদের আবেগ কি আসলেই কোনো নির্দিষ্ট অঙ্গকে ধ্বংস করে দিতে পারে? আধুনিক বিজ্ঞান এবং আমাদের প্রাচীন সোর্স দুটোই বলছে হ্যাঁ, পারে। আমরা মনে করি আবেগ শুধু মস্তিষ্কে থাকে, কিন্তু বাস্তবে প্রতিটি ইমোশনের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, যা শরীরের আলাদা আলাদা অঙ্গে গিয়ে জমা হয়। যেমন রাগ, হতাশা বা বিরক্তি সরাসরি জমা হয় আমাদের লিভারে। সোর্সে একটি অত্যন্ত শক্তিশালী উদাহরণ দেওয়া হয়েছে একজন ব্যক্তির, যার জীবনে চরম অবিচার ও হতাশা চলছিল। হ্যাঁ, সেই লিভার ট্রান্সপ্ল্যান্টের উদাহরণটা, এটা কিভাবে সম্ভব হলো? ওই ব্যক্তির প্রচণ্ড রাগ এবং ক্ষোভের কারণে তার লিভার এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে প্রথমে হেপাটাইটিস বি এবং অবশেষে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন দেখা দেয়। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, যখন চিকিৎসকরা প্রায় হাল ছেড়ে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে মানুষটির মানসিকতা একটা আমূল পরিবর্তন আসে। তিনি ক্ষমা করতে শেখেন। ঠিক তাই, তিনি ঠিক করেন যে তিনি আর এই নেতিবাচকতা বয়ে বেড়াবেন না। এই একটি মানসিক পরিবর্তনের পর তার শরীরের সুস্থতার যে অভাবনীয় উন্নতি হয়, তা চিকিৎসকদেরও অবাক করে দিয়েছিল। তার মানে আমাদের শরীর মূলত আমাদের চিন্তারই প্রতিফলন। লিভারের মতো অন্যান্য অঙ্গের সাথেও কি আবেগের এমন সম্পর্ক আছে? অবশ্যই। শোক এবং গভীর দুঃখ জমা হয় হার্টে বা হৃদয়ে। বিষণ্ণতা এবং অসহায়ত্ব জমা হয় ফুসফুসে। খেয়াল করলে দেখবেন, যারা খুব বিষণ্ণ বা ডিপ্রেশনে ভোগেন, তাদের শ্বাস-প্রশ্বাস খুব অগভীর বা শালো হয়। আর ডায়াবেটিসের সাথে কিসের সম্পর্ক? অপরাধবোধ, ট্রমা বা লজ্জা জমা হয় অগ্ন্যাশয়ে বা প্যানক্রিয়াসে, যা সরাসরি ডায়াবেটিসের সাথে যুক্ত। অনেক ডায়াবেটিক রোগীর ইতিহাস ঘাঁটলে দেখা যায়, তারা হয়তো ছোটবেলার কোনো মানসিক ট্রমা বা লজ্জার অনুভূতি দশকের পর দশক ধরে বয়ে বেড়াচ্ছেন। এটা অবিশ্বাস্য। আর এ পুরো মানসিক প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হিসেবে সোর্সে আমাদের গাট বা অন্ত্রের কথা বলা হয়েছে। মিটিংয়ের আগে বা পরীক্ষার আগে পেটে যা অস্বস্তি হয়, তার সাথে নাকি এর সরাসরি সম্পর্ক আছে। হ্যাঁ, মানুষের 70 থেকে 80% হ্যাপিনেস হরমোন যেমন সেরোটোনিন এবং ডোপামিন মস্তিষ্কে নয়, বরং এই অন্ত্রেই তৈরি হয়। আমাদের অমীমাংসিত আবেগগুলো, যেগুলো আমরা প্রকাশ করতে পারি না, সেগুলো এই অন্ত্রে জমে থাকে। সোর্সে একে অত্যন্ত চমৎকার একটি নাম দেওয়া হয়েছে, ইমোশনাল কনস্টিপেশন। ইমোশনাল কনস্টিপেশন শব্দটা খুব স্ট্রাইকিং। মনের এই আটকে থাকা আবেগগুলোই কি তাহলে শারীরিক কোষ্ঠকাঠিন্যের রূপ নেয়?
একদম বৈজ্ঞানিকভাবে তাই ঘটে। যারা অতিরিক্ত নিয়ন্ত্রণকারী বা কন্ট্রোল ফ্রিক হন, তারা মানসিকভাবে সবকিছু নিজের মুঠোয় আঁকড়ে ধরে রাখতে চান। তাদের শরীরও ঠিক একই সংকেত পায় এবং বর্জ্য পদার্থ শরীর থেকে বের না করে আঁকড়ে ধরে রাখে, যা কোষ্ঠকাঠিন্যের সৃষ্টি করে। মানে ইমোশন আটকে থাকলে শরীর ফিজিক্যাল বর্জ্য আটকে রাখে। হ্যাঁ, শুধু তাই নয়, আপনি যদি প্রচণ্ড রাগের মাথায় পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর খাবারটাও খান, আপনার শরীর তখন ফাইট অর ফ্লাইট মোডে থাকে। ফলে সেই খাবার হজম তো হয় না, উল্টে তার শরীরে টক্সিন বা বিষে পরিণত হয়। অতিরিক্ত রাগের ফলে লিভারে পিত্ত বা বাইল উৎপাদন হঠাৎ বেড়ে গিয়ে তা গলব্লাডার স্টোনেরও রূপ নিতে পারে। শরীর যে আমাদের সাথে কতটা গভীরভাবে কথা বলে এটা তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু শরীর যখন কথা বলে আমরা কি তার ভাষা বুঝতে পারি? সোর্সে দেখলাম চেহারা বা জিভ দেখে ভেতরের অঙ্গের খবর পাওয়ার একটা পদ্ধতি আছে। হ্যাঁ, একে ফেস ম্যাপিং এবং টাং রিফ্লেক্সোলজি বলা হয়। আমাদের শরীর বিচ্ছিন্ন কোনো যন্ত্র নয়। মুখের নির্দিষ্ট অংশে ব্রণ হওয়া মানে তা কেবল ত্বকের সমস্যা নয়, বরং ভেতরের নির্দিষ্ট অঙ্গের কান্নার আওয়াজ। সোর্সে একটা উদাহরণ ছিল যে চিবুকে ব্রণ হওয়া নাকি বিশেষ কোনো রোগের লক্ষণ। সেটা কি? চিবুকে বা থুতনিতে বারবার ব্রণ হওয়া পরিষ্কারভাবে গাইনেকোলজিক্যাল সমস্যা বা পিসিওএস-এর লক্ষণ। পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম হল মেয়েদের একটি হরমোনজনিত সমস্যা, যা রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রভাব ফেলে। একইভাবে নাকের ডগায় ব্রণ হওয়া মানে হার্টের সমস্যা বা ব্লাড প্রেশারের ওঠানামা। ওই যে বাবার উদাহরণটা ছিল সোর্সে। হ্যাঁ, সোর্সে সেই বাবার কথা বলা হয়েছে যার বছরে একবার নাকের ডগায় ভয়ঙ্কর ব্রণ হতো, আর কয়েক বছর পর তার হার্টে মাল্টিপল ব্লকেজ ধরা পড়ে এবং ওপেন হার্ট সার্জারি করতে হয়। আর জিভের বিষয়টা? ডাক্তাররা তো ছোটবেলায় সবসময় জিভ দেখতে চাইতেন। কারণ জিভ হল শরীরের ভেতরের আয়না। জিভের সামনের অংশ সরাসরি হার্টকে নির্দেশ করে, আর একদম পেছনের অংশ নির্দেশ করে অন্ত্র বা কোলনকে। একজন অভিজ্ঞ চিকিৎসক কেবল জিভের ওপরে সাদা প্রলেপ বা দাগ দেখেই বলে দিতে পারেন শরীরের ভেতরে কোথায় টক্সিন জমে আছে বা কোন অঙ্গে সমস্যা চলছে। শরীর যে কতটা নিখুঁতভাবে ডিজাইনড করা তা ভাবলে শিহরণ জাগে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। সোর্সের একদম শেষের দিকে রান্নার পেছনের মনস্তত্ত্ব নিয়ে একটা দারুণ আলোচনা ছিল। রেস্তোরাঁর শেফের রান্না করা খাবার আর মায়ের হাতের রান্নার মধ্যে যে পার্থক্য, সেটা নাকি শুধু আবেগের নয়, এর পেছনে সলিড বিজ্ঞান আছে। একদম ঠিক। ধরুন একটি রেস্তোরাঁর শেফ, তিনি মূলত ব্যবসার কথা চিন্তা করেন। তার ওপর অনেক চাপ থাকে। কোনো আলু বা রসুনে হয়তো সামান্য অঙ্কুর বা স্প্রাউট বেরিয়েছে, শেফ হয়তো ব্যবসার ক্ষতি এড়াতে তা না ফেলেই রান্নায় ব্যবহার করবেন। কিন্তু এই অঙ্কুরিত আলু বা রসুনে অত্যন্ত বিষাক্ত গ্লাইকোলাইটস থাকে। গ্লাইকোলাইটস? এটি এক ধরনের প্রাকৃতিক বিষ বা প্ল্যান্ট ডিফেন্স মেকানিজম, যা বেশি মাত্রায় শরীরে গেলে লিভার এবং কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে। আর একজন মা যখন রান্না করেন, যখন তার সন্তানের জন্য রান্না করেন, তিনি প্রতিটি সবজি খুঁটিয়ে দেখেন। কোনোটিতে সামান্য দাগ থাকলে বা স্বাস্থ্যকর মনে না হলে তিনি নির্দ্বিধায় তা ফেলে দেবেন, কারণ সন্তানের স্বাস্থ্যের চেয়ে বড় কোনো ব্যবসা তার কাছে নেই। শুধু উপাদান বাছাই নয়, কোয়ান্টাম ফিজিক্স বলে যে আমাদের চিন্তার একটা এনার্জি বা শক্তি আছে। হ্যাঁ, ইন্টেনশনের শক্তি। ঠিক তাই, মায়ের রান্নায় যে গভীর মনোযোগ, যত্ন ও ভালোবাসার এনার্জি মিশে থাকে, তা খাবারটির আণবিক গঠনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। সেই খাবারটি আক্ষরিক অর্থেই ওষুধে পরিণত হয় এবং আমাদের শরীর খুব সহজে তা গ্রহণ করে। যদি আমরা বিষয়টিকে একটু বড় পরিসরে দেখি, আজকের এই গভীর বিশ্লেষণ থেকে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে উঠছে। পশ্চিমা চিকিৎসা বিজ্ঞান বা ওয়েস্টার্ন মেডিসিন যেমন ইমার্জেন্সি বা জরুরি অবস্থায় দ্রুত কাজ করে, জীবন বাঁচাতে অনবদ্য ভূমিকা রাখে, তেমনি আয়ুর্বেদ বা এই লাইফস্টাইল মেডিসিন আমাদের জীবনযাত্রা, খাবার খাওয়ার সঠিক পদ্ধতি এবং মানসিক স্বাস্থ্যের ওপর কাজ করে রোগকে একেবারে গোড়া থেকে প্রতিরোধ করতে শেখায়। ঠিক, পশ্চিমা বিজ্ঞান আমাদের শেখায় কিভাবে রোগ হলে তা সারাতে হয়, আর প্রাচ্যের এই প্রাচীন জ্ঞান আমাদের শেখায় কিভাবে শরীরকে তার নিজস্ব প্রাকৃতিক ছন্দে রাখলে রোগ বাসা বাড়তেই পারবে না। আমাদের বুঝতে হবে যে শরীরকে শুধু ক্যালোরি বা প্রোটিন, কার্বোহাইড্রেটের হিসাব দিয়ে বিচার করলে চলবে না। খাবার আমাদের আবেগ এবং আমাদের নিজস্ব বায়োলজিক্যাল প্রকৃতির যে মেলবন্ধন, সেটাই প্রকৃত সুস্থতা। আজকের এই দীর্ঘ এবং তথ্যবহুল আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তবে শেষ করার আগে একটু ভিন্ন একটা ভাবনার খোরাক ছেয়ে দিতে চাই। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা জানলাম
যে আমাদের না বলা আবেগগুলো আমাদের শারীরিক অঙ্গপ্রত্যঙ্গকে রূপ দেয় এবং শরীরে রোগ হিসেবে প্রকাশ পায়। একটু ভেবে দেখার বিষয়, বর্তমানে আমাদের শরীরে যদি ছোটখাটো কোনো দীর্ঘস্থায়ী ব্যথা বা বারবার ফিরে আসা কোনো অ্যালার্জির সমস্যা থেকে থাকে, তবে তা আসলে আমাদের কোনো লুকানো গল্প বা অবদমিত আবেগকে বাইরে আনার চেষ্টা করছে। এমন কোনো ট্রমা বা রাগ কি আমরা বয়ে বেড়াচ্ছি, যা হয়তো বছরের পর বছর ধরে সযত্নে এড়িয়ে চলা হচ্ছে? উত্তরটা হয়তো আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে। একটু ভেবে দেখবেন।